Assalamu alaikum and good evening, everyone. Am I properly audible? Yes, yes, clear. জি, Oh, শুনতে পাচ্ছি ভাই। okay. সো আজকে আমরা যে লেকচারটা কন্টিনিউ করব এটা আমাদের লেকচার 13। যদিও আজকে আমাদের ক্লাস কন্টিনিউ করার কথা না, কিন্তু যেহেতু আগামীকাল আমাদের ক্লাস করা সম্ভব না, আমি চাচ্ছি না যে সেই ক্লাসটা ব্রেক হোক। ওকে? সো এই কারণে আপনাদের নতুন একটা স্কেডিউল দেয়া। আমরা নরমালি যেভাবে স্টার্ট করি, গ্রামার দিয়ে শুরু করি এবং এখানে যারাই আছেন, রকি আপনারও মনে হয় কিছু ক্লাস মিসিং আছে, নুসরাত ফারি আছেন, আপনারও কিছু ক্লাস মিসিং আছে। আমরা কিন্তু এর আগে লেকচার 1 থেকে 10 পর্যন্ত আমরা বেসিক গ্রামারের যে এই বিষয়গুলো এগুলো আমরা দেখেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমাদের যে ভোকাবুলারি থাকে বা আমাদের জিআরই ওয়ার্ড থাকে, আইএলটিএস এর কিউ কার্ড থাকে, পাবলিক স্পিকিং, এগুলো আমরা অ্যাজ ইট ইজ আমরা রেখে দিয়েছি। ওকে? কিন্তু লাস্ট লেকচার 11 এবং 12 কিন্তু আমরা নতুন করে এই গ্রামেটিক্যাল যে পার্টটা, এই রুল দিয়ে আমরা যে গ্রামার শিখি এটা কিন্তু আমরা অ্যাড করি নাই। ওটাতে যেইটা ছিল সেটা হলো প্রেজেন্টেশন। ওকে? লেকচার 11 দেখবেন যে অনেক বেশি প্রেজেন্টেশন নিয়ে স্লাইড আছে। ওইটারই যেটা বাকি ছিল সেটা আমরা লেকচার 12 নতুন করে স্লাইড দেই নাই, কিন্তু আমরা 11 প্রেজেন্টেশনের যতগুলো স্লাইড ছিল সেটা আমরা কভার করেছি। আর নর্মালি আমাদের যেগুলো থাকার কথা সেগুলো লেকচার 12 ছিল। ওকে? সো প্রেজেন্টেশনের পর আমরা এইদিকে আবার ইংলিশ ডিবেটিং এর দিকেও ফোকাস করব। আপনাদের অনেকেরই পরীক্ষা চলার কথা, আমরা সেটাও মাথায় রাখবো। একসাথে আমরা সবগুলো এক্সট্রা কারিকুলার নিয়ে আসছি না। সো আপাতত আবার কিছুদিন আমরা গ্রামেটিক্যাল রুল কন্টিনিউ করব। আমরা রাইটিং পার্টটাও প্র্যাকটিস করতে পারি। দেন একটা সময় পর আমরা আবার গিয়ে এটা দিতে পারি। আমরা হলো সেটা আপনাদের ইংলিশ ডিবেট থাকতে পারে। দেন ক্যারিয়ার আড্ডা আপনাদের নিয়ে আমরা যেটা ভাবছি সেটাও আমরা কন্টিনিউ করবো সেই সময় ইনশাল্লাহ। সো আজকে আমরা ফর্মালি যদি শুরু করি, এখানে এর আগে আমরা 45 রুলস আমরা কভার করেছিলাম। সো 46 আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যখন একটানা কোনো কাজ করা বোঝাতে চাই তখন আসলে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনি গত সপ্তাহ থেকে কাজ করছেন, নির্দিষ্ট একটা মোমেন্ট থেকে আপনি যখন কাজ করেন তখন আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন, এইটা কিন্তু একটু যদি টেকনিক্যালি খেয়াল করেন, হ্যাভ বিন বা হ্যাজ বিন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজ হচ্ছে, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে যায় তাহলে কাজ হচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে হইতে থাকবে, একটা নির্দিষ্ট সময় ধরে চলবে কাজটা, তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে যেটা হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্টের ক্ষেত্রে সেটা হয়ে যাবে হ্যাড বিন, ফিউচারের ক্ষেত্রে সেটা হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। সুতরাং এই একটা রুল থেকে কিন্তু আমরা কয়েকটা অংশে এটা আমরা নিয়ে যেতে পারি। সুতরাং চেষ্টা করতে হবে যখনই আমরা কোনো রুল দেখব এখানে নতুন এক্সাম্পল ক্রিয়েট করতে গেলে ইট উইল বি সো মাচ ইজিয়ার ফর আস টু কানেক্ট উইথ নিউ ওয়ার্ডস অ্যান্ড নিউ রুলস। ওকে? সো এটাতে কি হয়, নির্দিষ্ট সময় ধরে কাজ করা বোঝাবে এবং আমরা এটাতে দেখবো যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে ডেফিনেট, তার মানে এটা কন্টিনিউয়াস একটা সিচুয়েশন এটা মেইন করবে। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, শি হ্যাজ বিন লার্নিং ফ্রেঞ্চ ফর 2 months, দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, আই অ্যাম কন্ডাক্টিং মাই অ্যাসাইনমেন্ট, তখন আপনি মেনশন করে দেন যে ফর 2 hours। সো যখন when the time is really very specific, when it's certain and it's continuous, then it's regarded as the rule which is highly connected to have been or has been plus verb plus ing। ওকে? নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে থাকিব, আমরা খেলতে থাকিব, তখন ফিউচারে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। নর্মালি আমরা করছি ওই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে কন্টিনিউ করব। ওকে? দেন আমরা যদি শর্ত বুঝাইতে চাই, ইফ, ইফ দিয়ে আমরা অনেক সেন্টেন্স এর আগে দেখেছি। সো ইফ ইট রেইনস উই উইল স্টে হোম। আরেকটা হলো আনলেস। ওকে? এটা কাইন্ড অফ হলো যদি না, যে আনলেস ইউ স্টাডি, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো ইউ ওন্ট পাস। আনলেস ইউ জয়েন দ্য মিটিং অন টাইম ইউ উইল নট, ওকে, গেট দ্য মিটিং মিনিটস। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট শাইন ইন ইউর লাইফ। আনলেস ইউ স্টাডি মোর, আপনি তখন উল্টায়ও দিতে পারেন, ইট উইল বি সো মাচ টাফ ফর ইউ টু ক্যারি আ গ্রেট সিজিপিএ। ওকে? দেন আমাদের যেটা আছে, আমরা যখন তুলনা করতে চাই, when we are comparing something, দেন আমরা as ডট ডট as দিতে পারি, আবার দেন দিয়েও আমরা করতে পারি। এইটার সাথে খুবই মানে সহজ হয় যদি আপনি ডিগ্রিটা ভালোভাবে বুঝতে পারেন। ওকে?
ডিগ্রি নিয়ে আমাদের আইডিয়া কেমন? নরমালি ডিগ্রি কয় ধরনের হয় বলেন তো? ইফ ইউ টক অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশনস অফ ডিগ্রি, দেন কয়টা আমরা পড়েছিলাম? যদি আমাদের লেকচারে আমরা পড়ি না, এগুলো আমাদের হাই স্কুলেই পড়ে ফেলার কথা, কলেজ লাইফেই পড়ে ফেলার কথা। কারো আইডিয়া আছে ডিগ্রি আমরা কয় ধরনের পড়েছিলাম? ওইটা বুঝলে এটা আমাদের জন্য রিলেট করা সহজ, নতুন নতুন সেন্টেন্স মেক করা সহজ। এখানে রকি আছেন, মোমো আপু আছেন, নুসরাত ফারিয়া আছেন। ডিগ্রি কয় ধরনের পড়েছিলাম আমরা? ভাই 3 ধরনের। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ। সো এখানে মানে পার্থক্যটা খেয়াল করেন, যখন আমরা কম্প্যারিজনটাই বুঝাচ্ছি, ওকে, যখন আমরা অ্যাজ ডট ডট অ্যাজ ইউজ করি, এটা কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রির দিকে চলে গেল। দেন যখন আমরা ইউজ করছি, বা আমরা যখন মোর ইউজ করি, আর ইউজ করি, ওটা কি হয়ে যায়? কম্পারেটিভ হয়ে যায়। যখন আমরা মোস্ট ইউজ করি, অথবা when you are using something যেটার সাথে ইএসটি যুক্ত হচ্ছে, then it will be regarded as superlative degree. ওকে, সো এখানে যেটা হলো যে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তার মানে কি? যদি বলি যে সে কি তার ভাইয়ের চেয়ে লম্বা? না। সে কি তার ভাইয়ের চেয়ে খাটো? না। সে তার ভাইয়ের মতোই লম্বা। কিন্তু যখন এটা আমরা কথা বলবো হলো কম্পারেটিভ ভার্সন নিয়ে, দেন শি রানস ফাস্টার দ্যান মি, সে আমার চেয়ে দ্রুত দৌড়ায়। ওকে, ওটা আমি উপরের সেন্টেন্সটাকে যদি আমি কি করতে চাই, কম্পারেটিভ ভার্সনে যদি থাকতো যে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, দেন এটা কম্পারেটিভে চলে যেত। ওকে, আবার এটা যদি সুপারলেটিভ হয় যে সে সবার চেয়ে লম্বা, সো হি ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ফ্যামিলি, ইন হিজ ভিলেজ, ইন হিজ ক্লাস, এগুলো কিন্তু আমরা দেখেছি। ওকে, তো যখনই তুলনা করব অ্যাজ ডট ডট অ্যাজ, এটা আমরা তখনই দিব যখন দুইটা সমান। ওকে, দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন বাংলাদেশ অ্যাজ, ওই যে তখন আমি মেনশন করে দিতে পারি যেটা আসলে কেমন, এটা কি খুব বাজে, এটা কি ব্রুটাল, এটা কি পিসফুল। ওকে, তো অ্যাজ ব্রুটাল অ্যাজ আর একটা স্টেটের নাম আপনি দিয়ে দেন যে এই স্টেটের মতোই বাজে। আপনি যদি ভালো কিছু বুঝাইতে চান, দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন বাংলাদেশ বেটার দেন, আপনি আর কাকে মেনশন করতে চান সেটা আপনি দিয়ে দেন। ওকে, আবার দ্য বুক ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দ্য আদার ওয়ান, অন্যটার সাথে যখন আমরা আসলে তুলনা করছি, এই বইটা আসলে ততটা ইন্টারেস্টিং না। তো ওই যে যখনই এটা পড়বেন, আমাদের উদ্দেশ্য আসলে ডিগ্রি পড়া না, কিন্তু যখন কম্প্যারিজনের ক্ষেত্রেই কিন্তু ডিগ্রির অর্থই কিন্তু তুলনা, ধাপ বা তুলনা। ওকে, সো ওখানে আমাদের পজিটিভের রুলগুলো যদি আমরা একটু খেয়াল করি, কম্পারেটিভের রুলগুলো যদি আমরা খেয়াল করি, সুপারলেটিভের রুলগুলো যদি খেয়াল করি, সো ওগুলো মুখস্থ টার্গেট না, কিন্তু আপনাকে মিনিংটা বুঝতে হবে। ওকে, দেন when you are considering something which is regarded as unreal situations অথবা hypothetical, আপনি আসলে ধরে নিচ্ছেন ওইটা কল্পনাপ্রসূত, ইটস নট লাইক দিস ইজ রিয়েল। ওকে, এইরকম যদি হয়, দেন ওখানে আমরা আসলে ওয়ার ইউজ করব। এক্সাম্পল দেখেন, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই উড চেঞ্জ দ্য ল। এখানে আই উইল চেঞ্জ দ্য ল করা সম্ভব রকি? ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই উইল চেঞ্জ দ্য ল, আই উইল রিফর্ম দ্য কনস্টিটিউশন, আই উইল রিফর্ম দ্য রেজিস্ট্যান্স ইন আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি উইল করা সম্ভব? ইজ ইট পসিবল টু রিপ্লেস দ্য ওয়ার্ড উড উইথ উইল? এটা সম্ভব কিনা? If I were the president, I will change the law. If I were the president, I will reform our constitution. উইল করা সম্ভব কিনা? হলে আমি এটা পরিবর্তন করব, সংস্কার করব। উইল দিতে পারি কিনা আমরা? এক্ষেত্রে ভাইয়া মনে হচ্ছে যে উডটাই কারেক্ট, কেননা ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ, যে আমি মানে যদি প্রেসিডেন্ট হতাম হতাম, সেক্ষেত্রে তার মানে উইলের যে পাস্ট সেটাই আমাদের উড না। তার মানে আমি ইফ আই বিকাম দ্য প্রেসিডেন্ট, ওকে, আমি যদি প্রেসিডেন্ট হই, দেন আই উইল চেঞ্জ দ্য ল, ফাইন। আই উইল রিফর্ম দ্য কনস্টিটিউশন, ফাইন। কিন্তু এখানে তো ইফ আই ওয়ার, ওকে, উই আর টকিং অ্যাবাউট সামথিং হুইচ ইজ হাইপোথেটিক্যাল, নট রিয়েল। ওকে, তো যদি প্রেসিডেন্ট হতাম আইন পরিবর্তন করতাম, যদি প্রেসিডেন্ট হতাম সংবিধান সংস্কার করতাম। ওকে, আচ্ছা, দেন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম। এইটা আপনি আসলে পরামর্শ যখন কাউকে দিতে চান, যে ধরেন আপনি কাউকে মেনশন করে দিতে চান, আচ্ছা রকি এখন মিউট করেন।
আপনি যখন কাউকে কোনো অ্যাডভাইস দিতে চান, দেন আপনি ডিরেক্টলি তাকে বলবেন না যে হোয়াই আর ইউ সো মাচ লেট। ওকে, আপনি কিন্তু আমরা ইনডিরেক্টলিও কিন্তু মানুষকে আমরা রিমাইন্ডার দিতে পারি যে ইটস দ্য প্রফেশনালিজম শি বি, এই যে বি দেয়া, এই বিটা আসলে কি বলেন তো? এটা আসলে যে ভার্বটা, এটা বলা যাচ্ছে যে সে রাইট টাইমে মিটিং এ জয়েন করবে, যে শি বি অন টাইম। আমরা বলি না যে আই উইল বি দেয়ার অন টাইম। ওকে, স্টে দেয়ার, আই উইল বি দেয়ার সুন। সো এই যে আপনি যখন পরামর্শমূলক কোনো পরিস্থিতি আপনি কল্পনা করেন, ইনডিরেক্টলি অ্যাডভাইস দিতে চান, অথবা এমন কিছু যেটা আসলে আপনি সরাসরি বলছেন না, ওটা আসলে বাস্তব না, দেন আমরা ওখানে ইউজ করতে পারি, ওয়ারও ইউজ করতে পারি, এবং এই যে বি ভার্ব যেটা আছে সেটা। আচ্ছা, আমরা যখন রিলেটিভ ক্লজ নিয়ে যখন কথা বলি, ফ্রেজ আর ক্লজ কি এগুলো একটু দেখে নেবেন, কোনটাতে ভার্ব লাগে কোনটাতে ভার্ব লাগে না। ওকে, ফ্রেজ ক্লজ আমাদের টার্গেট না। আমরা দেখবো যে একটা রিলেটিভ ক্লজ বা অনেক সময় রিলেটিভ প্রোনাউন যখন মাঝে আসে, এসে দুইটাকে কিভাবে কানেক্ট করে দেয়। যেমন ধরেন দ্য ম্যান, আমরা বলি না যে ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। এই যে এখানে হু আছে না, এটাকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি, এই যে ইউ ক্যান অমিট হু, আমি ছোট করে লিখে দিয়েছি এখানে। ওকে, দ্য বুক দ্যাট শি রোট ওন অ্যান অ্যাওয়ার্ড, সেখানে আপনি বুকার দেন, বই লিখলে কি বুকার পুরস্কার পাওয়া যায়? আবার দ্য নিউজ, দ্য রিপোর্ট হি অর শি ডেলিভার্ড ওন অ্যান, সাংবাদিকতার জন্য কি পুরস্কার পাওয়া যায়? পুলিৎজার, দিয়ে দেন পুলিৎজার অ্যাওয়ার্ড। ওকে, দ্য পিপল লিভিং দ্য নেক্সট ডোর আর ফ্রেন্ডলি, এই যে মাঝে যখন আপনি আসলে কোনো কিছু নিয়ে আসছেন, দেখেন আমরা উই আর টকিং অ্যাবাউট রিলেটিভ ক্লোজ, যখন আমরা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সেসিভ কোনো ইনফো আমরা দিতে চাই, তখন আমরা এটা ইউজ করতে পারি। এখন এই জায়গায় কখনো কখনো রিলেটিভ প্রোনাউন আমরা বাদও দিতে পারি, ওই যে বললাম দ্য ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, এই যে হু কেম হিয়ার ইয়েস্টারডে এটাকে আমরা চাইলে বাদও দিতে পারি। কিন্তু যে বইটার জন্য সে আসলে অ্যাওয়ার্ড পেল, কি সেই যে মাঝে একটা চলে আসছে, দিস ইজ দ্য স্টল হোয়ার ইউ ক্যান পারচেজ এভরিথিং। তো এই যে দিস ইজ দ্য স্টল, ওকে, হোয়ার ইউ ক্যান পারচেজ এভরিথিং, যেখান থেকে তুমি আসলে সবকিছু কিনতে পারো। মাঝে যখন আমরা রিলেটিভ কোনো ক্লজ নিয়ে আসলাম, তখন এই যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন আমরা এক্সেসিভ কোনো ইনফরমেশন দিতে চাই, দেন এটা একটা ভালো অপশন। ওকে, তো এই ছিল আজকে আমাদের গ্রামার। আমরা যদি একটু আইএলটিএস এর কিউ কার্ড নিয়ে কথা বলি, আজকে আমরা কিউ কার্ডে যেমন রেখেছি সায়েন্সের বিষয়টা, আমাদের পাবলিক স্পিকিং এর টপিকটাও হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, দুইটা এখানে রিলেটেড, একটু মিলিয়ে আপনারা পড়বেন। এটা একটা ক্যামব্রিজের একটা প্রশ্ন, নর্মালি আপনার আইএলটিএস এরও কিউ কার্ড এটাই হতে পারে, যে ডিসক্রাইব অ্যান এরিয়া অফ সায়েন্স, ইট কুড বি বায়োলজি, ইট কুড বি রোবোটিক্স। বায়োলজি বলতে এখানে আমরা ডিরেক্টলি সাবজেক্ট বায়োলজি বোঝাচ্ছি না, বলা হচ্ছে এরিয়া অফ সায়েন্স, বায়োলজি মানে এখানে মেডিকেল রিলেটেড যে কোনো কিছু হইতে পারে। রোবোটিক্স মানে রোবোটিক্স এখানে জাস্ট একটা মেনশন করে দেয়া, তারপরে টেকনোলজি রিলেটেড যে কোনো কিছু হইতে পারে, অল আর হাইলি কানেক্টেড টু সায়েন্স। সো ডিসক্রাইব অ্যান এরিয়া অফ সায়েন্স দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন অ্যান্ড উড লাইক টু লার্ন মোর অ্যাবাউট। বিজ্ঞানের এমন একটা ক্ষেত্র আপনি দেখান যেটাতে আপনি আসলে আগ্রহী এবং আরো বেশি এটা সম্পর্কে আপনি শিখতে চান। ওকে, কোনটা এটা? আপনি বলেন যে হুইচ এরিয়া ইট ইজ, কি নিয়ে শিখতে চান? রোবোটিক্স নিয়ে শিখতে চান? ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে? আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দ্য ভ্যাকসিনেশন প্রসেস। এটা কি রোবোটিক্স? এটা কি ভ্যাকসিনেশন? এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এটা কি মেশিন লার্নিং? এটা কি ডেটা সায়েন্স? কি নিয়ে আপনি আসলে শিখতে চাচ্ছেন? বাট সে সামথিং হুইচ ইজ রিয়েলি ভেরি প্র্যাকটিক্যাল, একদম সুপারফিশিয়াল যাতে কোনো কিছু না হয়। মানে যত বেশি এটা রিলেট করতে পারবেন, ইট উইল বি সো মাচ ইজিয়ার ফর ইউ টু টক অন দ্য টপিক। ওকে, হোয়েন অ্যান্ড হোয়ার ইউ কেম টু নো দিস এরিয়া, কখন এবং আসলে কই থেকে আপনি আসলে এই এরিয়া সম্পর্কে জানতে জানতে পারলেন? আপনি যে আরো জানতে চান, কিন্তু কিছু না কিছু তো আপনি জানেন, এটাই আপনি আসলে কোথায় শুনেছেন, কখন শুনেছেন? হাউ ইউ গেট ইনফরমেশন অ্যাবাউট দিস এরিয়া, আপনি আসলে তথ্যগুলো কই পান? অ্যান্ড ফাইনালি এক্সপ্লেইন হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন দিস এরিয়া, আপনার আগ্রহের আসলে রিজনটা কি, কেন আপনি আসলে এই সেক্টরটায় আগ্রহী। এখানে আপনারা আপনাদের প্যাশনকে কানেক্ট করতে পারেন। বায়োলজি রিলেটেড যদি হয় এবং কেউ যদি ধরেন মেডিকেল পড়ে যদি আইএলটিএস দিতে চায়, সো হি অর শি শুড বি কানেক্টেড টু দ্য বায়োলজিক্যাল সেক্টরস। ওকে,
যে আমি অ্যাজ আ ডক্টর হিসেবে আমার কাছে মনে হয় যে আমার কাছে এই যে ভ্যাকসিনেশন নিয়ে আরো পড়াশোনা করার আমার ইচ্ছা। ওকে? বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে, যেটা বিভিন্ন রোগের মরণঘাতী রোগের ঔষধ হিসেবে যেগুলো কাজ করছে, এগুলো নিয়ে আমার আসলে পড়াশোনা করার ইচ্ছা। রোবোটিক্স, ইফ ইউ বিলং ফ্রম টু দ্য ইঞ্জিনিয়ারিং সেক্টরস, ন্যাচারাল সায়েন্স, আপনি ওগুলো নিয়ে কথা বলতে পারেন। অর এইটাও হইতে পারে যে দো আই বিলং ইন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অর দ্য ডিসিপ্লিন, বাট আপনি হয়তো আপনার লাইফে কখনো এসএসসি, এসএসসি তে সায়েন্স পড়েছেন। ওইটাকে আপনি কানেক্ট করেন যে আই হ্যাভ অ্যান আর্জ টু লার্ন মোর অ্যাবাউট সায়েন্স, হোয়ার দ্য রিসেন্ট কি নিয়ে আপনি আসলে খুব আগ্রহী সেটার নাম আপনি দিয়ে দেন। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও হইতে পারে, এটা মেশিন লার্নিংও হতে পারে, এটা সি প্রোগ্রামিংও হইতে পারে, হোয়াট এভার ইট কুড বি। সেই এরিয়াটা মেনশন করেন কেন আপনি সেটা নিয়ে ইন্টারেস্টেড, এবং এগুলোতে আসলে একটু ভিশনারি হইতে হয়। ডোন্ট লিমিট ইউর সেলফ উইদিন ইউর বাউন্ডারি। ওকে? এই জায়গায় কেন ইন্টারেস্টেড আপনি ওখানে দেখাই দিবেন যে কিভাবে এটা সারা বিশ্বের উপকার হবে। ভ্যাকসিনেশন নিয়ে আরো যদি আপনি জানেন, আরো যদি আপনি আসলে কাজ করেন, তো আসলে কেমন বিগেস্ট প্রবলেম গুলোর সলিউশন আসতে পারে, কিভাবে দেশ ও জাতির উপকার হইতে পারে, আপনার পজিটিভ মাইন্ডসেট কিভাবে আপনি এটার মাধ্যমে রিফ্লেক্ট করতে পারবেন, এটাও কিন্তু একটা বিষয়। ওকে? সো এটাতে যারা আইএলস এ আছেন, আমার মনে হয় যে এই টপিকগুলো ধরে 4টা সেগমেন্ট ধরে ধরে প্র্যাকটিস করেন, হোপফুলি এটা আপনাদের কাজে দিবে। ওকে? নেক্সট আমরা যে কয়টা জিআরই ওয়ার্ড আমরা নিয়ে এসেছি আজকে, অ্যাজ ইট লেকচার 13, আমরা এম নিয়েই কথা বলবো। ওকে? ম্যালিঞ্জার, এটা একটা ভার্ব। এটা হলো কাজ এড়ানোর জন্য আসলে ভান করা। ইফ ইউ শো ইউর ইলনেস হুইচ ইজ রিয়েলি নট রিয়েল, দেন ইটস রিগার্ডেড অ্যাজ ম্যালিঞ্জার। ওকে? যে হি ম্যালিঞ্জার্স জাস্ট বিকজ অফ অ্যাভয়েডিং দ্য ওয়ার্ক, অথবা হি ম্যালিঞ্জার্স অলওয়েজ, ডোন্ট ট্রাস্ট হিম। যে কাজ এড়ানোর জন্য সে সবসময় ভান করে, তাকে বিশ্বাস করো না। মেন্ডেইশাস, এটা হলো মিথ্যাবাদী। ওকে? দিস ম্যান ইজ টোটালি মেন্ডেইশাস, সো ডোন্ট রিলাই অন হিজ অর হার ইনফরমেশন। ওকে? মলিফাই, শান্ত করা। সুদ, যেটা বলে আমরা বলি না যে অনেক সময় যে সুদ ক্রিয়েট করতে হবে। ওকে? সুদিং সিচুয়েশন। তো এখানে যেটা হয় যে মলিফাই, যে both party are highly liable for these disruptions. Now your duty is to mollify the situation as much as you can. ওকে? যে দুইটা পার্টি এখানে ব্যাপকভাবে দায়ী, কিন্তু তুমি একজন পার্সন হিসেবে তোমার দায়িত্ব হইলো ইউ হ্যাভ টু মলিফাই দ্য সিচুয়েশন, যে পরিস্থিতিটাকে তোমাকে শান্ত করতে হবে। ওকে? মিউনিফিসেন্ট, এটা হলো উদার। দিস ম্যান ইজ রিয়েলি ভেরি মিউনিফিসেন্ট, হ্যাঁ, অ্যান্ড এভরি ওয়ান নোজ ইট ভেরি ওয়েল। মায়োপিক, স্বল্প দৃষ্টি, এটা আমরা জানি যে আই ক্যান সি দ্য লং জাস্ট বিকজ অফ মাই মায়োপিক আইসাইট। আইসাইট মানে আমাদের অনেকেই মাইনাস আছে, চশমা প্লাস আছে, কেন শর্ট সাইটেড, যেমন আসলে আমার আসলে স্বল্প দৃষ্টি আছে, যে আই ক্যান সি লং, অথবা আই ক্যান সি প্রপারলি বিকজ আই এম ফেসিং দ্য মায়োপিক ইস্যুস। কেমন ইস্যু? মায়োপিক, যে স্বল্প দৃষ্টি, শর্ট সাইটেড। সো আমরা যদি মেলিনজার নিয়ে কথা বলি, মেন্ডেইশাস, মলিফাই, মিউনিফিসেন্ট, মায়োপিক, এই যে ধরেন এখন বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে যেগুলো কথাবার্তা হচ্ছে, বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে, সো ওই ধরনের রাইটিং গুলোতে মলিফাই কিন্তু আপনাদের জন্য একটা বড় শব্দ। যে নাও দ্য গভর্নমেন্ট শুড মলিফাই দ্য সিচুয়েশন। জুলাই মুভমেন্টে আপনি কথা বলেন, দ্য গভর্নমেন্ট কুড মলিফাই দ্য সিচুয়েশন বাই অ্যাকসেপ্টিং দ্য ডিমান্ড অফ দ্য স্টুডেন্টস। ওখানে আপনি মলিফাই ইউজ করতে পারেন, মিউনিফিসেন্ট, উদার, অনেক জায়গাতেই আছে। ওকে? আবার ধরেন স্বল্প দৃষ্টির যে বিষয়টা, এটা যে সবসময় রোগ বুঝাবে তা না। আপনি কোনো রাজার বিষয়েও এটা বলতে পারেন। ওকে? যে দিস কিং ইজ নট ফার সাইড, হি অলওয়েজ মেইনটেইন দ্য মায়োপিক ডিসিশন। যে এই রাজার আসলে কোনো দূরদর্শিতা নাই, সে আসলে স্বল্প দৃষ্টি, মানে তার চোখের সমস্যা বোঝানো হচ্ছে না, কিন্তু সে যে আসলে দূরে দেখতে পারে না, তার মানে কি সে হি ইজ নট ভিশনারি, হি ইজ নট আ গ্রেট লিডার। নেতাকে নিয়ে বলতে পারেন, রাজাকে নিয়ে বলতে পারেন, হ্যাঁ, রাষ্ট্রপ্রধানকে নিয়ে বলতে পারেন। সো এগুলো দিয়ে আপনারা যেভাবে খুশি প্রত্যেকটা নিয়ে অ্যাটলিস্ট 2টা 3টা করে সেন্টেন্স আপনারা ক্রিয়েট করেন, এবং বারবার এটা নিয়ে প্র্যাকটিস করেন। ওকে? দেন আমরা যদি আমাদের ভোকাবুলারি যেগুলো আমরা রেখেছি, ম্যাগনানিমাস, মহানুভব, ম্যালিশাস, যেটা ক্ষতিকর, ম্যানিফেস্ট,
প্রকাশ করা, ওকে, মেডিয়েট, মধ্যস্থতা করা। ওই যে আমরা বলি না যে মেডিয়েশন, দ্য চেয়ারম্যান went to the program and mediate the whole environment. ম্যানেজার বা ব্যবস্থাপক সেখানে গিয়েছিল এবং পুরো বিষয়টা কি করেছে, মধ্যস্থতা করেছে। এখন ধরেন এই যে ইরান ইসরায়েলের যে ওয়ার, প্যালেস্টাইন ইসরায়েলের যে ওয়ার, এই যে ইউক্রেন রাশিয়ার যে ওয়ার, ওই যে মধ্যস্থতা কারা করেছে। সুতরাং ইন্টারন্যাশনাল কোনো ইস্যুজ নিয়ে কথা বলতে গেলে কিন্তু আপনি মেডিয়েট শব্দটা ইউজ করতে পারেন। শি মেডিয়েট দ্য ডিসপিউট, দ্য ইউএনও দিয়ে দেন, উপজেলা নির্বাহী অফিসার, যদি নামটা চেঞ্জ হচ্ছে এটা হবে উপজেলা কমিশনার। ওকে, she mediate the dispute, the UNO mediate the clash between the two groups. Okay, they asked him to mediate the talks. এখানে কিসের বিষয়ে কথা বলা হইলো, ওই যে কেউ একজন মধ্যস্থতা করছে, মানে তারা বলেছিল মেডিয়েট করতে। মেডিয়েশন হেল্প রিজলভ দ্য কনফ্লিক্ট, কনফ্লিক্ট হলো যেখানে আসলে ঝামেলা, যেখানে আসলে মতবিরোধ, তা যখন মধ্যস্থতা করেন তো ইট রিজলভ দ্য সিচুয়েশন। ওকে, আরো যেগুলো আছে মিলানখোলি, বিষণ্ণতা, এগুলো আমাদের আর্টিকেল যখন আমরা লিটারেচার পড়তে চাই তখন কিন্তু বিষণ্ণতার বিষয়টা বারবার আসে। মেটিকিউলাস, যত্নশীল, এইটা ধরেন অনেক সময় নেগেটিভলিও প্রেজেন্ট করা হয়। ওকে, মেটিকিউলাস এটা যেমন যত্নশীল একটা মিনিং প্রকাশ করে, আবার এটা খুঁতখুঁতে যে স্বভাবটা সেটাও প্রকাশ করে। একবার দরজা লক করে ৩ বার চেক করা, একবার পিসি অফ করে ৩ বার চেক করা যে আমি অফ করেছি কিনা। এই যে খুঁতখুঁতে যে স্বভাবটা, যে ডেফিনেটলি হি ইজ টু মাচ মেটিকিউলাস বাট হি ইজ ইরিটেটিং টু। সে যত্নশীল, আবার ওই যে বললাম খুঁতখুঁতে, সে যথেষ্ট খুঁতখুঁতে, হ্যাঁ হতে পারে এটা ভালো, কিন্তু মাঝে মধ্যে ইট ইজ ভেরি অ্যানোয়িং, ইরিটেটিং, যেটা মাঝে মধ্যে বিরক্তিকর মনে হয়। ওকে, মিটিগেট, হ্রাস করা। এখন মিটিগেট ইস্যুসটা আপনার কোথায় ইউজ করতে পারেন, যেমন ধরেন আপনাদের যদি ট্রাফিক জ্যাম রিলেটেড কোনো বিষয়ে কথা বলতে হয়, অথবা ধরেন ওভারনাইট সলিউশন আমরা করতে পারবো না ক্লাইমেট চেঞ্জের ইস্যুসটা, নতুন রাষ্ট্রপ্রধান যাকেই নিয়ে আসে সে তো ওভারনাইট ক্লাইমেট চেঞ্জ, কার্বন এমিশন এগুলো তো থামাইতে পারবে না। সো যে বিষয়টা ওভারনাইট সলভ করা সম্ভব হয় না, সেখানে আমরা ইউজ করতে পারি মিটিগেট, মেজার্স মিটিগেট রিস্কস। ওকে, ওই যে আপনি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়গুলো কিন্তু আমরা কিছুটা জানি, সাইক্লোন আপনি পুরোপুরি থামাইতে পারবেন, বাট হোয়াট ক্যান ইউ ডু রাইট নাও, অ্যান্ড ইফ ইউ সি দ্য প্রসেসেস, ওকে, প্রিপেয়ারনেস, রেসপন্স, রিকভারি, রিকনস্ট্রাকশন, এই যে ওভারঅল বিষয়গুলো, সো ওখানে আপনি খুব সম্ভবত ওই ন্যাচারাল ডিজাস্টার থামাইতে পারবেন না, বাট ইউ ক্যান মিটিগেট দ্য রিস্ক, ইউ ক্যান বিল্ড মোর অ্যান্ড মোর সাইক্লোন শেল্টার্স। ওকে, they try to mitigate the damage, mitigating effects require quick action. ওকে, মিটিগেটিং ইফেক্টস রিকোয়ার্স কুইক অ্যাকশন, যে আপনি যদি কোনো কিছু নিয়ে কোনো বিষয় মিটিগেট করতে চান, হ্রাস করতে চান, আপনাকে ইউ হ্যাভ টু টেক দ্য কুইক ডিসিশন অ্যান্ড কুইক অ্যাকশন অলসো। মলিফাই, শান্ত করা, এটা আমরা দেখেছি। এইভাবে যা যা আছে, যেটা আমরা পড়েছি মেটিকিউলাস, যত্নশীল, মেটিকিউলাসনেস, যত্নশীলতা। ওকে, সো কোনো বিষয়ের শেষে যখন আমরা নেস ইউজ করি, হুড ইউজ করি, সি ইউজ করি, ডাবল এস ইউজ করি, এটা মোস্ট অফ দ্য কেসেস এটা আসলে নাউন হয়ে যায়। ওকে, হাম্বল, হাম্বলনেস, নর্মালি হাম্বল অ্যাজেক্টিভ, হাম্বলনেস নাউন। মেটিকিউলাস খুঁতখুঁতে বলি বা যত্নশীল বলি অ্যাজেক্টিভ। যখনই আমরা বলবো মেটিকিউলাসনেস, দেন ইট উইল বি রিগার্ডেড অ্যাজ নাউন। ওকে, মিটিগেশন, ওই যে টিআইওএন থাকলেও কি হয়, নাউন হয়। মোবিলাইজ, প্রস্তুত করা। মিলিটেন্ট, এটাও ধরেন আমাদের বিভিন্ন রাইটিং এর জন্য লাগতে পারে। দ্য মিলিটেন্ট ইন দ্য হিল ট্র্যাক এরিয়াস bears the very negative impact to the overall peace in our country. আমরা মাঝে মধ্যে হিল ট্র্যাকে বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনি। সো আমাদের ট্যুরিজম সাইটগুলো এফেক্টেড হচ্ছে, ওভারঅল দেশের বাইরে থেকে দেশের সিচুয়েশনগুলো নিয়ে যখন কোনো স্টাডি হয় তখন সেটার উপরে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং এই যে মিলিটেন্ট যারা আছে, সশস্ত্র গোষ্ঠী বা উগ্রবাদী যারা আছে, দ্য মিলিটেন্ট played the very negative role to maintain the peace of a country. ওকে, মেটাফর, এই শব্দটা আমরা ইউজ করতে পারি। মেটাফর এটা আপনারা বোঝেন, সবসময় রূপক অর্থে আমরা যেটা ইউজ করি। ওকে, অনেক সময় কিন্তু আপনারা দেখেন যে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আমরা কিন্তু দেখি যে না না আমি তো ডিরেক্টলি ওটা বলি নাই, আই ইউজ দ্যাট ওয়ার্ড অ্যাজ দ্য মেটাফর। একজন আরেকজনকে দোষারোপ করছে যে আমি তো ডিরেক্টলি এটা বলছি, মানে যে ওটার মিনিং ওইটাই না, এটার মিনিং তো বুঝতে হবে। সো আই ইউজড ইট অ্যাজ দ্য মেটাফর, যে রূপক অর্থে। ওই যে টাইম ইজ আ থিপ, তো সময় তো কখনো চোর হইতে পারে না। তো সময় যে টাইম মুভস ভেরি ফাস্ট অ্যান্ড দ্যাটস ওয়াই ইট রিগার্ডেড অ্যাজ দ্য থিফ। সেখানে বলা হয় যে টাইম ইজ আ থিপ, ইটস আ মেটাফর।
ওকে, মেটাফোর্স এনরিচ ল্যাঙ্গুয়েজ, এনরিচ করা মানে ওইটাকে আপলিফট করা, আর একটু সমৃদ্ধ করা। তো আপনি যখন এই শব্দগুলো যখন ইউজ করবেন তখন আসলে কি হয়, ল্যাঙ্গুয়েজটা আপলিফট করে, আরো বেশি সমৃদ্ধ হয়। ইউজিং মেটাফোর্স ইমপ্রুভস রাইটিং, যত বেশি মেটাফোর ইউজ করবেন এটা ডিপেন্ড করবে এটা কি আক্ষরিক অনুবাদ নাকি ভাবানুবাদ, বাট মেটাফোর আপনার ওয়ার্ডটাকে আলাদা একটা স্টেটে নিয়ে যেতে পারে। ওকে, এইভাবে আমাদের আছে। অ্যান্ড ফাইনালি যেটা দিয়ে শেষ হয়েছে সেটা হলো মিউনিফিসেন্স, এটা হলো উদারতা। ওকে, এবং আজকে আমাদের যেটা পাবলিক স্পিকিং এর টপিক সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাজ ইট ইজ আমরা কথা বলি, তিনটা অংশে আগে আমরা শুরুতে ক্লাসিফাই করি। একটা স্টার্টিং, মেইন বডি, এন্ডিং। ওকে, এখান থেকে স্টার্টিং এ আমরা যে বিষয়গুলো রাখতে পারি, যে ম্যাসিভ কেমন চেঞ্জ আসলে আসলো, what happened when we didn't introduce to the term of artificial intelligence, or what's the basic difference between artificial intelligence and the another information which are available in the internet। যেমন ধরেন চ্যাট জিপিটি এখন আমরা প্রচুর ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি, আমরা গ্রক ইউজ করি, আমরা কোপাইলট ইউজ করি, ধরেন আরো এখানে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স between your artificial intelligence regarding ChatGPT or Copilot and the Google? ওখানে যেটা হতো যে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি সার্চ করেন, কি হতো, নর্মালি আমরা যে ইনফরমেশনগুলো অ্যাভেলেবল সেগুলো শো করতো, আর আমি যেইটা চাচ্ছি এটার সাথে রিলেট করে তারা কিছু সেন্টেন্স বোল্ড করে দিত, কিছু সেন্টেন্স মার্ক করে দিত। আর এখানে ইটস নট লাইক ইউ আর টকিং টু দ্য ইন্টারনেট, ইটস লাইক ইউ আর টকিং টু এ পার্সন, ইউ আর টকিং টু এ ম্যান। ওকে, ইউ আর টকিং টু এ মেন্টর অর এক্সপার্ট, যে আপনি ঠিক যা চাচ্ছেন চ্যাট জিপিটি ঠিক সেইটাই আপনাকে প্রোভাইড করছে। সংক্ষেপে উত্তর শুনতে চাচ্ছেন সে সংক্ষেপে দিচ্ছে, লার্জার ভার্সনে শুনতে চাচ্ছেন লার্জার ভার্সনে দিচ্ছে। সো এটা যদি নর্মাল গুগল হতো, গুগলে আমরা যে ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করি, সো ওখানে ওটা বিগেস্ট ভার্সনে থাকলে পুরোটাই পেতাম, শর্টার ভার্সনে থাকলে ওইটা যদি আমরা বড় করে চাইতামও ওইটা আর সম্ভব ছিল না। আর এটা হলো আপনি ইন পার্সন মনে হয় কারোর সাথে কথা বলছেন সেরকম। সো স্টার্টিং আপনি যেভাবে করতে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নো লঙ্গার আ থিং অফ দ্য ফিউচার, ইট ইজ শেপিং আওয়ার প্রেজেন্ট। আচ্ছা, এইটা কি শুধুমাত্র আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ইউজ করতে পারি? ঠিক যে জিনিসটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে সেটাকেই আমরা বলতে পারি না যে ড্যাশ ইজ নো লঙ্গার এ থিং অফ দ্য ফিউচার, ইট ইজ শেপিং আওয়ার প্রেজেন্ট। ওকে, যেমন ধরেন আপনি চাঁদে যাইতে চান, আপনি মঙ্গলে যাইতে চান, মঙ্গলে যাওয়া মনে শুরু হয়ে যাবে কিছুদিন পর। সো গোয়িং টু মুন ইজ নো লঙ্গার এ থিং অফ দ্য ফিউচার, ইটস শেপিং আওয়ার প্রেজেন্ট। ওকে, আবার মেশিনস দ্যাট ক্যান থিঙ্ক অ্যান্ড লার্ন লাইক হিউম্যানস আর বিকামিং এ রিয়েলিটি থ্যাঙ্কস টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এখানে তো অনেক সময় এরকম হয় না যে ব্যাচেলর অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে 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 সেক্টরেই পড়েন, যে ডিসিপ্লিনেই পড়েন, যেখানে মেইন টিউটর হলো আসলে চ্যাট জিপিটি। ওকে, বিএসএস ইন চ্যাট জিপিটি। সো এই যে ওভারঅল ইস্যুসটা, যে যখন একটা মেশিন ইটস রিয়েলি অ্যাক্ট লাইক দ্য হিউম্যান, তখন এটা আসলে ক্রিয়েটস দ্য অ্যানাদার লেভেল অফ টু সাম এক্সটেন্ট কন্টেন্টমেন্ট। এটাও সত্য যে এটার কিছু নেগেটিভ ইম্প্যাক্টও আছে। So when we have to speak on artificial intelligence, definitely we have to make sure what does it mean. সেটা কি করে, এটা ডেফিনেটলি এটা একটা মেশিনারি অ্যাবিলিটি, এটা একটা সফটওয়্যার, এটা একটা কম্পিউটার সিস্টেম, যেটা কি করে আমাদের পার্সোনাল টাস্কগুলোকে সে কাভার করে লাইক দ্য হিউম্যান ইন্টেলিজেন্স। ওই যে বললাম, the basic difference between Google and the artificial intelligence is that it's like you are talking to the people. You are talking to the people in person or online, but you are just conducting the conversation which you really want to conduct. সে তার মতো করে কিছু বলবে না। ওকে, why AI is important today? এআই আসলে কি করে, আমাদের এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করে, অ্যান্ড অ্যাকিউরেসি ইন মেনি ফিল্ডস। এটা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট হেলথ কেয়ার ইস্যুস, our education, research, business, transportation, aircraft system, মানে everything what we want to know, এটা আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে। ওকে, আবার যখন মানে কম্পিউটার যেটা আসলে করতে পারে, বা এআই কে হাউ ক্যান উই ইউজ এআই ইন এ ভেরি পজিটিভ ওয়ে। যেমন ধরেন আপনি এআই দিয়ে রিসার্চ পেপার লিখে ফেলতে পারবেন, এআই আছে, এআই ডিটেক্টরও আছে, ধরে ফেলা যাবে ইজিলি। তার মানে কি আপনি এআই ইউজ করবেনই না?
এআই ইজ হারাম ফর ইউ, নট লাইক দ্যাট। আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখান থেকে হাউ ক্যান ইউ মেক শিওর দ্য ইথিক্যাল ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেইটা হলো যেমন ধরেন আমাদের লিটারেচার রিভিউ করতে হয়। সো আপনার এই রিসার্চের জন্য যারা রিসার্চের সাথে মোটামুটি আছেন, লিটারেচার রিভিউ আপনি কই থেকে করবেন, কোন আর্টিকেল গুলো এটার জন্য মোস্ট এক্সাক্ট, কোন বইগুলো মোস্ট এক্সাক্ট, কোন জার্নালগুলো এটার জন্য বেস্ট হবে, আপনি জাস্ট আপনার টপিকটা দিয়ে এআই কে আপনি কি করেন, আপনি জাস্ট জানান এবং সেই আপনাকে আসলে হেল্প করবে যে কোন আর্টিকেলগুলো আপনার জন্য বেস্ট হবে, কোনগুলো রিভিউ করা আপনার জন্য একটা ফ্রুটফুল ডিসিশন হবে। সুতরাং এখন কিন্তু সেই সময় নাই যে আমরা কতটা লাইব্রেরিতে যাওয়ার সময় পাচ্ছি, বইয়ের পর বই আমরা উল্টাচ্ছি উল্টাচ্ছি কোন আর্টিকেলটা মিলে কোন আর্টিকেলটা মিলে আমার রিসার্চ পেপারের সাথে, নট লাইক দ্যাট। ওকে, সেখান থেকে আপনি সাজেশন নিতে পারেন যে কোন বইগুলো আমার এই আর্টিকেলের সাথে বেশি যায়, কোন জার্নাল আর্টিকেলগুলো আমার আসলে ফোকাস করা উচিত। ওকে, দেন আপনি সেগুলো নিয়ে কাজ করেন। সো এইটা যেটা করতে পারে যে এটা অ্যানালাইজ করতে পারে ভেরি ফাস্ট, বিকজ চ্যাট জিপিটি ওন সো মেনি ডেটা, অ্যান্ড হোয়েন ইউ নিড দ্য স্পেসিফিক ইনফরমেশন ইট ক্যান অ্যানালাইজ ভেরি পারফেক্টলি, অ্যান্ড to some extent it provides some wrong information, but in the perspective of prediction recommendation it works well. ওকে, সো এই যে পুরো বিষয়টা আপনার কাছে 100 পেজের একটা রিপোর্ট আছে, গভর্নমেন্টের রিপোর্ট যদি আপনি আসলে দেখতে চান, সো টু সাম এক্সটেন্ট আমরা অনেক সময় এই কারণে পড়ি না, যেমন ধরেন সংস্কার কমিশন যে হলো, 11টা সংস্কার কমিশনের ধরেন প্রত্যেকটা রিপোর্ট 200-300 পেজ করে, আপনি কি এতগুলো পড়বেন? তাই বলে কি আপনি আবার পড়বেনই না? সো আপনি পুরো রিপোর্টটা যদি চ্যাট জিপিটিতে দিয়ে বলেন যে ভাই এখান থেকে আমরা 10টা মেইন রিকমেন্ডেশন আমাকে সাজেশন দাও তো, যেটা আসলে মেইন কথা, পুরো বইটা একটু রিভিউ করে দাও তো, So, এই যে আপনি মেইন মেসেজটা পেয়ে গেলেন, এইটা আসলে এটা ডেফিনেটলি ইট উইল বি রিগার্ডেড অ্যাজ দ্য পজিটিভ ইউজ। ওকে, এআই কে আমরা ডেইলি লাইফে কিভাবে ইউজ করতে পারি, ওই যে সিরি, অ্যালেক্সা যেগুলোর সাথে আমরা নর্মালি জানি, তারপর নেটফ্লিক্স, ইউটিউব। আবার এআই কিন্তু শুধুমাত্র অনেক সময় আমরা যেটাতে যাই যে এআই কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব সেক্টরেই এখন চলে আসছে। ইভেন ওই যে সেলফ ড্রিভেন যে কার, আপনার হোম অ্যাক্সেসরিজ এভরিথিং আর অ্যালয়েড অ্যান্ড হাইলি কানেক্টেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দরজা যে অটোমেটিক্যালি খুলে যায় এটাও এআই, কার যে সেলফ ড্রাইভ করতে পারে এটাও এআই। সুতরাং চ্যাট জিপিটি কিন্তু লেখালেখির একটা সেক্টর, কোনো ইনফরমেশন কালেক্টিং এর সেক্টর, কিন্তু এআই যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হাইলি কানেক্টেড টু দ্য রোবোটিক্স অলসো। ওকে, সেখানে কিন্তু হাইলি এআইটাও কানেক্টেড। ওকে, অ্যাডভান্টেজ কি হয়, এইটা আপনার রিপিটিটিভ যে টাস্ক যেগুলো আছে সে নিজেই আসলে সেটা করে দিতে পারে। অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান সেভ ইউর টাইম অ্যান্ড এফোর্ট ভেরি ওয়েল। এটা আপনার প্রোডাক্টিভিটি বাড়ায়, এটা আপনার মোটিভেশন এবং সেই জায়গায় কাজ করে যেটা ইনোভেটিভ কোনো ওয়েতে আপনি যেতে পারেন। ডেফিনেটলি এআই নিজে থেকে কিছু তৈরি করতে পারবে না, কিন্তু যখন সে প্রচুর ডেটা অ্যানালাইজ করে দিতে পারে যে গত 20 বছরে যে এগুলো নিয়ে স্টাডি হয়েছে, এত শতাংশ ফেইল করেছে এই কারণে ফেইল করেছে, তখন কিন্তু আপনি নতুন কোনো যখন পলিসি রেকমেন্ড করতে চাবেন, নতুন কোনো বিষয়গুলো নিয়ে আপনি যখন কথা বলতে চাবেন, দেন ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অলরেডি। ওকে, এটা কি করে, কমপ্লেক্স প্রবলেমকে চেষ্টা করে যে একটু দ্রুত সলভ করে দেওয়ার, কারণ তার কাছে তো আপনার কাছে মেবি ইটস দ্য ফার্স্ট টাইম ইউ আর ফেসিং দ্য প্রবলেম, ওর জন্য তো আসলে এইটা না, ও আসলে এই ধরনের প্রচুর প্রবলেমের ডেটা ওর কাছে আছে। সুতরাং হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট ডিসিশন ইন দ্যাট টাইম, ChatGPT knows it very well, artificial intelligence knows it very well. ওকে, চ্যালেঞ্জেস আছে, ডেফিনেটলি আছে। এটা জব ডিসপ্লেসমেন্ট হইতে পারে, এবং মোস্ট যে থ্রেট সেটা হলো আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেটা রেডিমেড গার্মেন্টস, আমাদের সবচেয়ে শক্তির জায়গা যেটা, এটাই এক্সপেক্ট করা হয়, ভয় পাওয়া হয় আফটার ধরেন 10 to 20 অর ম্যাক্সিমাম আর কিছুদিন বছর পরে আমাদের এই আরএমজি সেক্টরটা বাংলাদেশে আর থাকবে না। ওকে, বিদেশিরা আমাদের কাছ থেকে পণ্য কেনে, আরএমজি সেক্টরের পোশাকগুলোই কেনে মেইনলি, জাস্ট বিকজ অফ আমাদের দেশে শ্রমগুলো খুব সস্তা। এই সস্তা শ্রম, এটার বিকল্প ওরা যেদিন বের করতে পারবে আমাদের কাছে থেকে না কেনাটাই খুবই স্বাভাবিক। সো তারা যদি রোবোটিক্সের দিকেই যদি চলে যায়, তারা যদি অটোমেশনের দিকেই চলে যায়, একমাত্র যদি শ্রম সস্তা হওয়ার কারণেই আমাদের কাছে থেকে কেনে, আর এই সস্তা শ্রমের যদি একটা বিকল্পও তারা যদি আসলে পেয়ে যায়, যে তাদের দেশে শ্রমের মূল্য অনেক বেশি, শ্রমিকের মূল্য অনেক বেশি, সেটার বিকল্প তারা পেয়ে গিয়েছে অটোমেশন, রোবোটিক্স। ওকে, তখন কিন্তু এই দেশগুলো থেকে তারা আর পণ্য রপ্তানি, সরি আমদানি করবে না। ওকে, এটা একটা থ্রেট অটোমেশন হওয়ার কারণে, এবং অনেক জুতার কোম্পানি দেখবেন যে তারা অ্যানাউন্স করে কিন্তু যে উই আর ফুললি অটোমেটেড, দেয়ার ইজ নো মোর হিউম্যান টাচ। এইটা হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
জবের জন্য স্পেসিফিক ওই ফিল্ডে যারা আছে তাদের জন্য এটা একটা থ্রেট হতে পারে। ইথিক্যাল ইউজ, ওই যে বললাম, যখন আপনি আসলে ইউজ করছেন, কোনো ইনফরমেশন দরকার, আপনি আপনার অ্যাসাইনমেন্ট নিজেই করছেন ChatGPT দিয়ে, Grok দিয়ে, Copilot দিয়ে। ওকে? আপনি যখন ডিসিশন নিচ্ছেন, সো এটা আপনার নিজের মতামত না। একটা মিটিং এ আপনাকে স্পিচ দিতে হবে। কি করা উচিত? আপনার মতামত জানতে চাওয়া হইলো। আপনি পুরো কেসটা ChatGPT কে বললেন, ও একটা সাজেশন দিল, আপনি এইটাই গিয়ে ওখানে বলে দিলেন। So when you are an expert to a situation to provide the solution, the way out, but still you are facing the same problem and you are not proposing some solutions. ওকে, সো চ্যাট জিপিটি তো আপনাকে সেইটাই দিতে পারবে যে সিদ্ধান্তগুলো আগে নেওয়া হয়েছিল। সুতরাং এখানে হোয়াট কুড বি দ্য ক্রিয়েটিভ ডিসিশন, এটা কিন্তু হচ্ছে না, যার ফলে ট্রান্সপারেন্সি এনশিওর হয় না। আর কন্টিনিউয়াসলি আমরা আসলে টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। ওকে, যে কোনো বিষয়ে শুধু এআই এআই এআই। ওকে, এখন আমরা আসলে এটার ডেফিনেটলি পজিটিভ কিছু বিষয় আছে, নেগেটিভ কিছু বিষয়ও আছে। আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাডাপ্ট করতে হবে এবং শিখতে হবে যে হাউ টু অ্যাডাপ্ট টু এআই। তারপরে নতুন নতুন স্কিল আমাদের শিখতে হবে। ওকে, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি এবং এই রিলেটেড যত, there are so many sectors are available here and you have to become connected. Okay, you have to be the lifetime learner, and by becoming the lifetime learner, definitely you'll have to be connected with so many sectors or platforms. Otherwise it will be so much tough for you to cope with this modern world which are highly connected to artificial intelligence. Okay, so be the lifetime learner and you have to know how to make sure the ethical use of everything. Okay, a knife, it can cut the throat, at the same time it can cut the vegetables or the fruits. Now you have to take the decision which one you will follow. Okay, so make sure the ethical use, be the lifetime learner, and make sure your creativity and emotional intelligence are connected to develop a new skill which will help you to cope with the developed world. শেষ করতে পারি আমরা কিভাবে? In conclusion, artificial intelligence is transforming the way we live and work. Definitely the whole system will be changed here. However, by understanding and embracing AI responsibly, we can create a future of full possibilities. Which embracing AI, understanding and embracing, আমাদের এখানে বুঝতে হবে যেখানে what's the threat here and what can we act right now, how can we act right now. Okay, শেষ করতে পারি, thank you for listening and let's prepare ourselves for the AI driven world ahead. It's not a big deal how much you're concerned about AI, how much you're interested in artificial intelligence. It's the reality. The upcoming future, the ahead world will be AI based world, AI driven world. So we have to prepare ourselves to be connected with this situation. Okay, এখানে ভোকাবুলারি যেভাবে আমরা কানেক্ট করি দেখিয়েছি, অটোমেশন কি, ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ইথিক্স। অ্যান্ড ওই যে বললাম, আপনি জাস্ট ইথিক্স লিখে রাখেন না আপনার টপিকটার পাশে, বা আপনি মাথায় একটু গেঁথে রাখেন যে ইথিক্স নিয়ে আমি কথা বলবো। সো এআই কিন্তু যে এখানে ইথিক্যাল একটা কনসিডারেশন খুবই জরুরি, এখানে যে ইথিক্যাল একটা থ্রেট আছে, এটা আপনি নিজে নিজেই বোঝেন। নাও সেট ইউর ওয়ার্ডস টু স্পিক অন দ্য টার্ম অন ethics which you have to maintain regarding using artificial intelligence. Innovation, privacy, emotional intelligence, job displacement, and lifetime learning বা lifelong learning. ওকে, স্টার্টিং কিভাবে করতে পারি? ওই যে লেটস বিগিন বাই ইমাজিন আ ওয়ার্ল্ড হোয়ার, আপনি কিভাবে স্টার্ট করতে পারেন? ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড হোয়ার এভরিথিং ইজ এআই ড্রিভেন? ইজ ইট পসিবল ইন 2050? হোয়াটস ইউর অপিনিয়ন? বলেই আপনি আসলে শুরু করলেন যে 2050 সালে সবকিছু এআই ড্রিভেন হবে। এটা নিয়ে আপনার আসলে কি মতামত? আই এম সেইং দ্যাট বিকজ ইট মিনস, বলে আপনি একটু ব্যাখ্যা করেন। আরেকটা বলার পরে ওয়ান ইম্পর্টেন্ট রিজন ইজ দ্যাট যে এটা আসলে হবে, দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং সো ফাস্ট অ্যান্ড আওয়ার নিডস আর ভেরি ফাস্ট। সো এগুলোর কারণে আসলে এটা হবে। এক্সাম্পল দেন, ফর এক্সাম্পল এইটাই নাও ডেইলি লাইফ। আবার এটার বিপরীতেও কথা আছে। সো আর উই ব্লাইন্ডলি ফলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? নো। ওকে, however, there are so many positive uses of artificial intelligence, but it have some limitations too. On the other hand, দিয়ে আপনি লিমিটেশন গুলো দিতে পারেন কি সেগুলো? ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি। এবং যখন when you have to end it up, when you have to summarize,
তখন আপনি দেন যে ডেফিনেটলি এভরিথিং হ্যাজ ইটস পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট দ্য এক্সেপশন হিয়ার। সো definitely we have to use artificial intelligence, but without destroying our creativity, maintaining the ethical use, and try to make sure the positive sense to doing something very productive for me and the state or the planet. ওকে, যে আমরা এখানে ক্রিয়েটিভিটি ধ্বংস করে সবকিছুর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর রিলাই করব না, এবং ইথিক্যাল ইউজটা আমরা আসলে এনশিওর করবো যে যতটুকু পর্যন্ত এটা ইথিক্যাল আমরা ততটুকু পর্যন্ত ইউজ করব। ওকে, এবং এটাতে খুব উল্টা একটা সিচুয়েশন আছে, সেটা হলো যে কোনো বিষয় নিয়ে এআই নিয়ে অনেক স্টাডি আছে। খুব সম্ভবত ইউএস এর একটা স্টাডির ফাইন্ডিং এরকম ছিল যে যারা নর্মালি পড়াশোনা করে, বিভিন্ন আইডিয়া রাখে তাদের মধ্যে, এবং যারা এআই ইউজ করে, কিন্তু কখন আপনি কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করছেন, স্টাডি করার পরে যেখানে গিয়ে আপনি ঠেকে গেলেন, সেই জায়গায় গিয়ে যখন আপনি আসলে এআই থেকে হেল্প নিলেন, চ্যাট জিপিটি থেকে হেল্প নিলেন, নিয়ে ওই বিষয় নিয়ে আপনি অনেক কিছু শিখলেন, তারা অনেক ভালো করে যারা আসলে কখনো এআই ইউজ করে নাই। তার মানে এআই ইউজ করাটা খারাপ না, কিন্তু আমরা আসলে উল্টা ওয়েতে ইউজ করি। শুরুতেই আমরা কিছু জানি না, যা জিজ্ঞেস করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করি, নট লাইক দ্যাট। ইট শুড বি রিভার্স। ওকে, করা উচিত ছিল যে আমরা কতটুকু জানি নিজে নিজে আগে সেটা বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব, তারপর আই ওয়ান্ট টু লার্ন মোর, আই ওয়ান্ট টু ডিগ আ বিট, দেন আই হ্যাভ টু বি কানেক্টেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাকে আরো ইনফরমেশন দাও এটা নিয়ে, এটা নিয়ে আমাকে আরো নতুন নতুন ডেটা দাও। সো আমি যা জানতাম সেটা তো জানতামই, আমি আমার মতো করে চেষ্টা করেছি, এখন আমি আরো নতুন নতুন ইনফরমেশন নিব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে থেকে। কিন্তু আমরা করেছি উল্টা, শুরুতেই যা কিচ্ছু বুঝি না, কিচ্ছু ভাবার দরকার নাই, ওকে গো সার্চ অন চ্যাট জিপিটি, গো সার্চ অন কোপাইলট। এটা হলো সমস্যা। আগে নিজে চেষ্টা করেন, তারপর ইন্টারনেটের হেল্প নিয়ে ওই সম্পর্কে আরো বেশি জানেন। তার মানে ক্রিয়েটিভিটির প্র্যাকটিসটাও হইলো, ওইটা সম্পর্কে আপনি আরো বেশি এনরিচড হলেন, আপনি আরো বেশি ইনফরমেটিভ হলেন। ওকে, দেন এটা হলো আমাদের একটা ডেমো স্ট্রাকচার, যেটাতে ওভারঅল এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, কানেক্টরস, vocabularies, starting, main body and ending, if we can cover all of these things, then the speech will be like that. It's just a demo, definitely we'll do best more than that. Okay, সো আমরা আজকের ক্লাসের একদম শেষের দিকে, হোপফুলি আজকে আমরা এখানেই শেষ করব। And if you have any queries right now regarding the lecture, you can ask me, and I will be very uh, happy if anyone wants to share his or her ideas regarding artificial intelligence. Okay, কেউ যদি কিছু বলতে চান অথবা কোনো আইডিয়া শেয়ার করতে চান, or if you have anything regarding the lecture, the floor is yours. Anyone? Don't you have any question yet? Okay, ভাইয়া একটা আইডিয়া শেয়ার করি। sure, sure. সেটা হচ্ছে যে এআই টুলসটা ভাইয়া মানে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে মানে হেল্পফুল। এআই টুলস এর মাধ্যমে এখন যে আগে যে রিসার্চ করার জন্য যে আমাদের অনেক মানে লিটারেচার রিভিউ করতে হয়, সেক্ষেত্রে আগে যেমন ছিল আমাদের পিডিএফ ডাউনলোড দিয়ে বা অনেক কষ্ট করে বা প্রাইমারি ডেটা বলেন বা সেকেন্ডারি ডেটা বলেন সবগুলো আমাকে অনেক কষ্ট করে অনেক মানে কালেক্ট করতে হতো। এখন দেখা যাচ্ছে এআই টুলস এর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু লিটারেচার রিভিউ করতে পারি বা আগের যে বিগত যে যতগুলো রিসার্চ কাজ হয়েছিল সেক্ষেত্রে আমরা কত কি পরিমাণ কাজ হয়েছিল সবগুলো কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। তো আমার কাছে এটা খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে আচ্ছা এআই আচ্ছা, টুলস এর ব্যবহারটা। ফয়সাল কি একটু পরে জয়েন করেছেন? একটু পরে বলতে হ্যাঁ হয়তো বা 5-7 মিনিট হলো। হ্যাঁ, আমি না আসলে আমার না না, টিউশনই ছিল, টিউশনি থেকে আমি আচ্ছা আচ্ছা, না আপনি আজকে ভালোই দেরিতে জয়েন করেছেন, আপনি নর্মালি লেট করেন না। আচ্ছা ফয়সাল, আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলেছি। ওকে, যে লিটারেচার জি জি রিভিউতে এটা তো আমাদের এক্সিস্টিং ওয়ার্ক গুলো নিয়ে কাজ করতে হয়। সো আগে আমরা বুঝতামই না যে জি আমার জি এই পেপারের জন্য, আর্টিকেলের জন্য কোন পেপারগুলো আমাকে রিভিউ করতে হবে, কোন বইগুলো আমাকে স্টাডি করতে হবে, কোন ম্যাটেরিয়ালস গুলোতে আমার ফোকাস রাখা দরকার। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবকিছু কপি করছি, তার মানে এই না যে এটা আমাদের জন্য হারাম। তো আপনি পজিটিভ ইউজ যেটা করতে পারেন, আপনি এআই থেকে হেল্প নেন যে আমার এই রিসার্চের জন্য কোনটা সবচেয়ে বেশি কানেক্টেড বই, কোনগুলো সবচেয়ে বেশি কানেক্টেড জার্নাল, কানেক্টেড আর্টিকেলস। ওকে,
সো আমিও আপনার সাথে একমত যে জি, ডেফিনেটলি এই জায়গাগুলোতে এআই ভালো কাজে দিচ্ছে। জি আপনি ভাইয়া। প্রচুর থিওরি পড়েছেন। সো when you are working on theoretical framework, আপনি এই এআই কেই জিজ্ঞেস করেন না যে আমার এই রিসার্চের জন্য কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা যায়, কোন থিওরিটা যায়। ওকে? আপনার সময়গুলো বেঁচে গেল। সো আমার মনে হয় ডেফিনেটলি জি, এভরিথিং হ্যাজ ইটস প্রস অ্যান্ড কনস। এআই ইজ অলসো লাইক দ্যাট। জাস্ট মেক ইউর ডিসিশন ওয়াইজ অ্যান্ড ইউজ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইথিক্যালি। ওকে? Hopefully all will make sure the positive use of that, and hopefully AI will create a great version for us to develop our academic life, personal life, or even the business perspective also. Okay, so thank you for joining everyone. আমাদের জি ভাইয়া। ক্লাসটা আগামীকালই করার কথা ছিল, সেটা আগামীকাল আমি একটু দেশের বাড়িতে যাচ্ছি, আমি ঢাকাতে থাকবো না। তো চেষ্টা করলাম যে আপনাদের আজকেই ক্লাসটা কন্টিনিউ করে নিতে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। হোপফুলি আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে শনিবার ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ এগেইন ফর জয়নিং। আসসালামু আলাইকুম। জি। আসসালামু আর আলাইকুম ভাইয়া, ভালো হ্যাঁ, থাকবেন। লাস্ট যে কথাটা, যারা এখনো গ্রুপে নাম দেন নাই আপনারা, ওকে, আই হ্যাভ ক্রিয়েটেড 3 গ্রুপস ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, রাইট? সো অ্যাড ইওর নেম দেয়ার, এবং খুব দ্রুত আপনারা গ্রুপগুলো ফর্ম করে আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করেন। ইট উইল হেল্প ইউ আ লট টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, গ্রুপ বিল্ড করতে যদি দেরি করেন, এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস সেশনটাও কিন্তু পরের দিকেই যাবে। ওকে, আমরা কিন্তু নেক্সট 13 তারিখ ইনশাআল্লাহ প্রেজেন্টেশন নিব। So be prepared for all of these things. Hopefully see you again in the next class at Saturday. Okay, thank you. Assalamu alaikum.